প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। ১৬ বছর আগের কথা, কিছুটা বেশি, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে যে মেসাকার বা নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, আর যাতে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, যেটি বিডিআর হত্যাকাণ্ড নামে সমধিক পরিচিত। প্রিয় দর্শক শ্রোতা, এই ১৬ বছরেও এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এখনও দেশের মানুষ অন্ধকারে। কি হয়েছিল সেদিন, কারা ঘটিয়েছিল সেই নৃশংস হত্যাকাণ্ড বা ম্যাসাকার, কার কার সম্পৃক্ততা ছিল, অনেক কথাই শোনা যাচ্ছিল লোকমুখে এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে, কিন্তু একটি পূর্ণাঙ্গ চিত্র সেই বিডিআর হত্যাকাণ্ডের আজ পর্যন্ত দেশের মানুষ কিন্তু পায়নি। তো একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। আমরা শেখ হাসিনার সাজানো বানোয়াট মিথ্যে ফিকটিশাস ফ্যাব্রিকেটেড তদন্তের কথা বলছি না, একটি প্রকৃত তদন্ত কার্য সংগঠিত হয়েও ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়টিতে একটি তদন্ত রিপোর্টও দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তো সেই থেকে ৮ মাস গড়িয়ে গেছে, বর্তমান সরকারের প্রায় ৬ মাস। এই ৮ মাসেও সেই তদন্ত রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তাই বলছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা কাটেনি এবং আদৌ কখনো কাটবে কিনা সেই শঙ্কা এবং সেই সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। তো একটু খোলাসা করে বলি প্রিয় দর্শক শ্রোতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার নির্দেশে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয় এই পিলখানা হত্যাকাণ্ডের বা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করবার জন্য। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ৭ সদস্য বিশিষ্ট সেই তদন্ত কমিশনের চেয়ারপারসন করা হয় তৎকালীন সাবেক বিডিআরের একজন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে। আর সদস্যরা ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাইদুর রহমান বীর প্রতীক, সাবেক যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি পুলিশের এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহ নেওয়াজ খান চন্দন। এবং ২০২৫-এর ৬ ফেব্রুয়ারি আরেকজনকে কোঅপ্ট করা হয়েছিল, তিনি রিটায়ার্ড মেজর ATKM ইকবাল। তো এই তদন্ত কমিশন ১১৪ কর্মদিবস ধরে তদন্ত কাজ পরিচালনা করেন এবং তারা ৩০০রও বেশি সাক্ষীর জবানবন্দি নেন প্রকৃত ঘটনা তুলে আনবার জন্য। আর সেই সাক্ষীদের মধ্যে যাদের জবানবন্দি নেওয়া হয়, যারা ছিলেন তারা হলেন শহীদ পরিবারের সদস্যরা, বেঁচে থাকা সেনা কর্মকর্তা, কারাবন্দী বিডিআর সদস্য, রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিকদের কেউ কেউ। তো সাকল্যে ৩০০রও বেশি সাক্ষীর সাক্ষ্য কিংবা জবানবন্দি নেওয়া হয় এবং তদন্তের স্বার্থে এই ১১৪ কর্মদিবস ধরে যেই তদন্ত করা হচ্ছিল, ৩৩ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় যে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে এবং তারা পালিয়ে গেলে, দেশের বাইরে চলে গেলে তদন্ত কাজ ব্যাহত হতে পারে কিংবা তাদেরকে একসময় হয়তো ধরাও যাবে না। তাই ৩৩ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান দেওয়া হয়। আচ্ছা, আর তদন্তের স্বার্থে ৬ দেশের দূতাবাস সহ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছে তথ্য চায় এই তদন্ত কমিশন। অর্থাৎ তদন্ত কমিশনটি কোনো ছোটো জগন্নাথ ছিল না, লোক দেখানো কিছু ছিল না। আন্তরিকভাবে গঠন করা এবং আন্তরিকভাবে কাজ করে একটি তদন্ত প্রতিবেদন তারা তৈরি করেছিলেন। আর সেই তদন্ত প্রতিবেদন সাবমিট করা হয় বা পেশ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূসের কাছে গত বছরে অর্থাৎ 2025-এর 30 নভেম্বর। তো 2025-এর 30 নভেম্বর মানে নির্বাচন তখন দরজায় খটখটাচ্ছিল। তো সেটিও একটি কারণ হতে পারে, অন্যান্য ব্যস্ততা, অন্তর্বর্তীকালীন সরকারের উপর নানামুখী চাপ, সংস্কার নিয়ে তাদের ব্যতিব্যস্ত থাকা ইত্যাদি কারণে হয়তো ডক্টর ইউনূস তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করে যেতে পারেননি। কিন্তু এখন একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায়, প্রায় 6 মাস হতে চলল সরকারের বয়স, আর বিএনপির নির্বাচনী ইশতেহারেও কিন্তু ছিল বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা। তো এই সরকার কোনো অজ্ঞাত কারণে এখন পর্যন্ত সেই তদন্ত রিপোর্টটি পাবলিক করেনি বা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কেন? কী কারণ থাকতে পারে এর পেছনে? আচ্ছা, তার আগে একটু জেনে নিই তদন্ত রিপোর্টে কেউ কেউ হয়তো ইতিমধ্যে আপনারা জেনেও থাকবেন মূল জায়গাগুলো কি বেরিয়ে এসেছিল, কি আছে সেখানে, চমকে ওঠার মতো বেশ কিছু তথ্য যা আমরা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে এখানে ওখানে শুনছিলাম কিংবা দেখছিলাম। তো এই রিপোর্টে উঠে এসেছে ভারতের সংশ্লিষ্টতা। সুস্পষ্টভাবে তদন্ত কমিশন উল্লেখ করেছে প্রতিবেশী দেশ ভারতের সংশ্লিষ্টতা। ভারতের এই বিষয়ে সমন্বয়কারীদের একজন, সমন্বয়ক বডির একজন ভারতের এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করবার জন্যে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল। পুরো বিষয়ের প্রধান সমন্বয়কারী ছিলেন হাসিনার ভাইপো শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের এমপি। আচ্ছা, আর কারা কারা ছিলেন? এখানে আরও ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ষড়যন্ত্রকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ নেতা, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ, হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। এরা ছিলেন ষড়যন্ত্রকারী। সর্বোপরি হাসিনার গ্রিন সিগন্যাল এবং ভারতের সংশ্লিষ্টতা। ভয়াবহ এই তথ্যগুলো তদন্ত কমিশনে উঠে এসেছে। আর তদন্ত কমিশন কিছু সুপারিশও করেছে। তাদের সুপারিশগুলোর মধ্যে 70টিরও বেশি সুপারিশ রয়েছে এবং তারা বলেছেন যে ফৌজদারি আদালতে যাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নাম এসেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যেতে পারে এবং ভারত সংশ্লিষ্টতার ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করতে পারে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক আদালতে ভারতকে নেওয়া যেতে পারে, ভারতের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যেতে পারে। কিছুই হয়নি, কারণ হবে তো পরে। রিপোর্টটিকে আনুষ্ঠানিকই করা হয়নি, আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়নি। কেন? কি আছে এই রিপোর্টে? কেন এত ভয়? কেন এত লুকোচুরি? কেন এই ব্যাপারটিকে বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী 57 জন সেনা কর্মকর্তা শহীদ হলেন, সাকল্যে 74 জন মানুষ মারা গেলেন সেদিন? 2 দিন ধরে হয়েছিল আসলে হত্যাকাণ্ড, 2009-এর 25 এবং 26 ফেব্রুয়ারি। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কিনা তদন্তও হয়েছে, তদন্ত রিপোর্টই প্রকাশিত হলো না কেন? আর যেখানে কিনা সরকারি দল বিএনপির নির্বাচনী ইশতেহারেই ছিল এটি। মজার ব্যাপার হলো বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ গত 23 ফেব্রুয়ারি সচিবালয়ে বলেছিলেন সাংবাদিকদের যে বর্তমান সরকার নতুন করে তদন্ত কমিশন গঠন করবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবার জন্য। ভালো, কোনো কারণে হতে পারে তাদের সেই অধ্যাপক ইউনূস মনোনীত সেই তদন্ত কমিশনের তদন্ত রিপোর্ট তাদের কাছে ভালো লাগেনি, গ্রহণযোগ্য মনে হয়নি। তারা আরও ভালো, আরও উন্নত মানের তদন্ত কমিশন গঠন করবেন, আরও নিরপেক্ষ। যেভাবে তারা জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এই সব কিছু সংস্কার বানচাল করে দিয়েছে, এই কথা বলে যে তারা আরও ভালোভাবে, আরও কম্প্রিহেন্সিভ আইন করবে, করে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এগুলোকে শক্তিশালী করে গঠন করবে, পুনর্গঠন করবে। তো অধ্যাপক ইউনূসেরগুলো তাদের ভালো লাগেনি। তো একইভাবে হতে পারে অধ্যাপক ইউনূসের সেই তদন্ত কমিশন তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, যথেষ্ট শক্তিশালী মনে হয়নি, যথেষ্ট নিরপেক্ষ মনে হয়নি, কিংবা যাদের নাম এসেছে বিএনপি সরকার চায়নি তাদের নাম আসুক, সেটাও হতে পারে।
তাই তারা তদন্ত কমিশন গঠন করবে বলেছে। ভালো কথা, যদি আরেকটি তদন্ত কমিশন গঠিত হয়ে যেত এই 6 মাসের মধ্যে, তাহলে না হলে আমরা বুঝতাম যে না, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার সম্পর্কে ওয়াকিবহাল এবং সিনসিয়ার। তো 23 ফেব্রুয়ারি সালাউদ্দিন আহমেদ বললেন নতুন করে তদন্ত কমিশন গঠন করবেন সচিবালয়ে। মজার ব্যাপার হলো, মাত্র 2 দিন পর ইউটার্ন। 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবার বললেন যে না, সরকার নতুন করে বিডিআর হত্যাকাণ্ডে কোনো তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন একবার, একেবারে একটি ইউটার্ন। কেন? 2 দিনের মধ্যে কি এমন বদলে গেল যে আগের সিদ্ধান্তে তারা অটল থাকতে পারলেন না এবং জানিয়ে দিলেন যে নতুন করে তদন্ত কমিশন গঠন করা হবে না? ফাইন, যদি না হয় তাহলে 25 ফেব্রুয়ারি তো অনেকদিন আগেই গত হয়েছে। তাহলে এই কয়েক মাসেও যেটি হিমাগারে বসে আছে এখন, সেই তদন্ত রিপোর্ট, মেজর জেনারেল ফজলুর রহমানের চেয়ারম্যানশিপে যে তদন্ত কমিশন, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটি কেন হিমাগারে বসে আছে, সেটি কেন ডিম পাড়ছে সেখানে বসে বসে? সেই রিপোর্টটিকে কেন পাবলিক করা হচ্ছে না? কার স্বার্থে? কিসের ভয়ে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে, সঙ্গত কারণেই। সো প্রিয় দর্শক শ্রোতা, এইটি নিয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে, যেসব সেনা কর্মকর্তা শহীদ হয়েছিলেন তাদের পরিবারগুলোর মধ্যে কিন্তু অনেক অসন্তোষ আছে, অনেক আপত্তি আছে, অনেক কষ্ট আছে, অনেক দাবি আছে তাদের। তারা চাইছেন যে তদন্ত রিপোর্টটি প্রকাশিত হোক এবং যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা দায়ের করা হোক এবং বিচারটি একটি পর্যায়ে যাক, আর ভারতকে আন্তর্জাতিক আদালতে নেওয়া হোক। কেন নেওয়া হবে না? বিএনপি সরকার যদি মনে করে যে এই তদন্ত রিপোর্টকে সামনে রেখে আন্তর্জাতিক কমিউনিটিকে তারা যুক্ত করবে, চাইলে এই বিষয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছি না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা বলছি, সেই আইসিসিতে তারা মামলা করতে পারে। এই তদন্ত রিপোর্ট সাহায্য করতে পারে। এই তদন্ত রিপোর্ট একটি ভিত্তি হতে পারে। ভারতের মুখোশ উন্মোচন করবার জন্য এর চেয়ে ভালো রাস্তা কি হতে পারে? একটি দেশ হিসাবে ভারত ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটি রোগ স্টেট হিসাবে প্রমাণিত হয়েছে, কারণ ভারত তাদের দেশের নাগরিকদের বিদেশে কিলার হায়ার করে হত্যা করাচ্ছে। ভারতের রয়্যাল এজেন্টরা বিদেশে গিয়ে খালিস্তান আন্দোলনের নেতাদের হত্যা করছে। কানাডিয়ান সরকারের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে ভারতের টেনশন চলছে। তারা সুস্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাই এইটি মোক্ষম সুযোগ ভারতের মুখোশ উন্মোচন করার। তো এই সুযোগ বিএনপি কেন হাতছাড়া করতে চাইছে? কেন রিপোর্টটিকে পাবলিক করছে না? দেশের মানুষ জানতে পারছেন না কি হয়েছে, কেন, এবং ভারত কেন ক্লিন চিট পাবে এই বিষয়ে? কি কারণ আছে যেখানে সুস্পষ্টভাবে ভারতের সংশ্লিষ্টতা উঠে এসেছে? আর আমি জানি না আওয়ামী ভাই বোনরা যারা হাসিনা সিন্ড্রোমে ভুগছেন তারা এখন কি বলবেন, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? বাংলাদেশের একটি বাহিনীর বিরুদ্ধে, বাহিনীর মেধাবী কর্মকর্তাদের, সেনাবাহিনী, যে কোনো বাহিনী না, এইভাবে হত্যা করা, সেই হত্যাকাণ্ডে হাসিনার গ্রিন সিগন্যাল, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধানের যুক্ত থাকা এবং ভারতের রয়ের সহযোগিতা নেওয়া এই কাজকে বাস্তবায়ন করবার জন্যে। তো তথাকথিত মুক্তিযুদ্ধের ধারক বাহকেরা, যারা মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া কিছুই করতে পারে না, তারা এখন কি ভাবছে, তারা কি বলবে এই বিষয়ে? কি বক্তব্য আছে তাদের? জানি তারা এখনও বলবে এটি অধ্যাপক ইউনূসের ষড়যন্ত্র, শেখ হাসিনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ কথাই তারা বলবে, কারণ তারা উন্মাদ, তারা মানুষের পর্যায়ে নেই। হাসিনার মানবতা বিরোধী অপরাধগুলো তারা চোখে দেখেন না। তারা এখনও হম্বিতম্বি করেন আফা আসবে। আরে আফা কি করতে আসবে? ফাঁসির দড়ি গলায় নেবার জন্যে। ফাঁসি তো ইতিমধ্যে হয়েই আছে। আর বিডিআর হত্যাকাণ্ডে কটা ফাঁসি হবে হাসিনার? আর কটি ফাঁসি দরকার একজন মানুষের? তো তারা আসলে দেখবেন না, তারা কোনো কিছু বুঝবেন না, বোঝার ভান করবেন, না বোঝার ভান করবেন, তারা জানেন না, এবং সব কিছু তারা অস্বীকার করবেন। তারা একটি অস্বীকারের রাজনীতি করছেন, এই যাবৎকালে অস্বীকারের রাজনীতি তারা করেছেন।
এবং ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসবেন যে এইটিও ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। তো প্রিয় দর্শক শ্রোতা, সরকারের কাছে আমাদের দাবি, সরকার এই রিপোর্টটি পাবলিক করবে যত দ্রুত সম্ভব এবং ভারতকে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে হবে। ভারতের আসল চেহারাটি, আসল মুখোশটি খুলে দিতে হবে এবং দেশের স্বার্থে এটি করতে হবে। এবং যেসব পরিবার কষ্টে আছেন, তারা প্রিয়জন বিয়োগের বেদনা নিয়ে এখনও দিনাতিপাত করছেন, তাদের সান্ত্বনা দেবার জন্যে, তাদের কষ্ট দূর করবার জন্যে যাদের যাদের নাম এসেছে, যারা যারা সংশ্লিষ্ট, তাদেরকে ফৌজদারি মামলায় আনতে হবে। ফৌজদারি মামলা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা এখনও অনেকেই আমাদের হাতে নেই, তারপরেও বিচার কার্য তো চলতে পারে, তাতে কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে।